নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম আরও একটি নতুন, রোমাঞ্চক ও কৌতূহলপূর্ণ ইতিহাসের ধারাবাহিক ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানব পরবর্তী গুপ্ত যুগ সম্পর্কে, যা গুপ্ত যুগের পরেই শুরু হয়েছিল। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম গুপ্তযুগে স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্তবংশের পতন শুরু হয়, কারণ ইনার পর সব রাজাই দুর্বল প্রকৃতির ছিল। কোনো রাজাই সঠিকভাবে সাম্রাজ্য চালাতে পারছিল না, যার কারণে সোনার সাম্রাজ্য পাটলিপুত্র তথা গোটা আর্যাবর্ত তাসের ঘরের মতো নড়বড়ে হয়ে যায়। ঠিক এই রকম অবস্থায় বিভিন্ন ছোট ছোট দেশীয় রাজ্যগুলো তাদের নিজস্ব এলাকাগুলিকে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করে শাসন চালাতে শুরু করে। আর এইসব দেশীয় রাজ্যদের এলাকা ভিত্তিক শাসন ব্যবস্থা দেখে বিভিন্ন বিদেশি শক্তিরাও ভারতে আক্রমণ করে, ছোট ছোট এলাকা দখল করে এবং আর্যবর্তের বিভিন্ন এলাকায় শাসন চালাতে শুরু করে। তাই আমরা আজকের এই ঐতিহাসিক ধারাবাহিক ভিডিওতে এই সমস্ত দেশীয় রাজবংশ ও বিদেশি রাজবংশদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে জানব পরবর্তী গুপ্ত যুগে কোন কোন বিদেশি শক্তি ও আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল, পুষ্যভূতি বংশের উত্থান কিভাবে হয়েছিল, পুষ্যভূতি বংশের শাসক বা রাজাদের নামের ট্রেক কি আছে, পুষ্যভূতি বংশের শাসকদের সম্পর্কে বর্ণনা করো, পুষ্যভূতি বংশের পতন কিভাবে হয়েছিল, আরও অনেক কিছু জানব এই ভিডিও এর মধ্য দিয়ে। তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এতে করে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি ভিডিও এর নোটিফিকেশন পেয়ে। চলো এবার দেখে নেই পরবর্তী গুপ্ত যুগ সম্পর্কে। দেখো প্রশ্ন 1, পরবর্তী গুপ্ত যুগে কোন কোন বিদেশি শক্তি ও আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। পরবর্তী গুপ্ত যুগে যেসব দেশীয় রাজ্য ও বিদেশি শাসক গোটা আর্যাবর্তে শাসন করছিল তারা হল হুন, মৌখরি, মৈত্রক, পুষ্যভূতি এবং বাংলার গৌড় বংশ। এরপর প্রশ্ন 2, পুষ্যভূতি বংশের উত্থান কিভাবে হয়। ষষ্ঠ শতকের সূচনার দিকে গুপ্ত রাজবংশের পতন ও হুন আক্রমণের ফলে উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। এই অরাজকতার মধ্যে পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে থানেশ্বরের পুষ্যভূতি বংশের উত্থান হয়েছিল। এই বংশের প্রতিষ্ঠাতা ছিল রাজা পুষ্যভূতি। এই কারণে এই বংশকে পুষ্যভূতি রাজবংশ নামে ডাকা হয়। এবার দেখব প্রশ্ন 3, পুষ্যভূতি বংশের শাসক কে ছিল, ট্রেক সহ বর্ণনা করো। দেখো ট্রেক, পুষ্যভূতির রাজা প্রভাকর বর্মন তার রাজ্য ভাই হর্ষবর্ধকে দান করে দেয়। আবারও বলছি, পুষ্যভূতির রাজা প্রভাকর বর্মন তার রাজ্য ভাই হর্ষবর্ধকে দান করে দেয়। এখানে পুষ্যভূতির রাজা মানে পুষ্যভূতি, প্রভাকর বর্মন মানে প্রভাকর বর্মন, রাজ্যবর্ধন মানে রাজ্যবর্ধন, হর্ষবর্ধন মানে হর্ষবর্ধন। এরপর 4, পুষ্যভূতি বংশের শাসকদের সম্পর্কে বর্ণনা করো। দেখো প্রথমে জানব আমরা রাজা পুষ্যভূতি সম্পর্কে। রাজা পুষ্যভূতি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা এবং ইনি ছিলেন একজন বৈশ্য জাতির। এই বংশের সকলেই শিবের উপাসক ছিলেন। এই পুষ্যভূতি গুপ্তদের অধীনে একজন সামন্ত হিসাবে কাজ করতেন। এই পুষ্যভূতি রাজবংশ সম্পর্কে অনেক তথ্য বানভট্টের হর্ষচরিত এবং হিউয়েন সাংয়ের সিউকি থেকে জানা যায়। এরপর দেখব রাজা প্রভাকর বর্ধন সম্পর্কে। ইনি ছিলেন এই রাজবংশের প্রথম স্বাধীন রাজা, কারণ ইনি কারো সামন্ত হয়ে কাজ করেনি। ইনি সিংহাসনে বসেই মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন। এছাড়াও ইনি পরমভট্টরক এবং প্রতাপশীল নামেও পরিচিত ছিলেন। তিনি তার কন্যা রাজ্যশ্রীকে মৌখরি রাজ্যের অন্তর্গত রাজা গ্রহবর্মনের সাথে বিবাহ দেন। ইনার অর্থাৎ রাজা প্রভাকর বর্ধনের 2 জন পুত্র ছিল, যথা বড় ছেলে রাজ্যবর্ধন আর ছোট ছেলে হর্ষবর্ধন। প্রথমে দেখব 3, বড় পুত্র রাজা রাজ্যবর্ধন সম্পর্কে। পিতা প্রভাকর বর্ধনের মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় পুত্র রাজ্যবর্ধন সিংহাসনে বসেন। ঠিক ইনার রাজত্বকালে গৌড়ের রাজা অর্থাৎ বাংলার রাজা শশাঙ্ক এবং বিহারের রাজা দেবগুপ্ত জোটবদ্ধ হয়ে মৌখরি রাজ্য অর্থাৎ রাজ্যবর্ধনের ভগ্নিপতির রাজ্য আক্রমণ করেন। যুদ্ধক্ষেত্রে তারা মৌখরি রাজা গ্রহবর্মনকে হত্যা করে কনৌজ দখল করে নেয় এবং তার স্ত্রী অর্থাৎ গ্রহবর্মনের স্ত্রী রাজ্যশ্রীকে বন্দী করে নিয়ে যায়। এইদিকে রাজ্যবর্ধন এই সংবাদ পাওয়ার পর 606 খ্রিস্টাব্দে রাজ্যবর্ধন তার রাজ্য ছোট ভাই হর্ষবর্ধনের কাছে দিয়ে 10,000 সৈন্য
নিয়ে দেবগুপ্তের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হয়। ঠিক এই সময় বিহারের এই দেবগুপ্তকে সাহায্যের জন্য বাংলার রাজা শশাঙ্ক অগ্রসর হয়। কিন্তু এখানে মজার ব্যাপারটা ছিল, শশাঙ্ক পৌঁছানোর আগেই রাজ্যবর্ধন দেবগুপ্তকে পরাজিত ও হত্যা করেন এবং রাজ্যবর্ধনের বোন রাজ্যশ্রীকে উদ্ধারের প্রস্তুতি নেয়। ঠিক এই সময় রাজ্যবর্ধন শশাঙ্কের হাতে বন্দী হয়ে যায় এবং রাজ্যবর্ধনকে শশাঙ্ক হত্যা করে। আর এই সময় রাজ্যবর্ধনের বোন রাজ্যশ্রী দিশেহারা কোনোক্রমে শশাঙ্কের হাত থেকে পালিয়ে থানেশ্বর ও কৌনজের একটি গভীর জঙ্গলে লুকিয়ে পড়ে। এরপর দেখব 4 ছোট পুত্র রাজা হর্ষবর্ধন সম্পর্কে। 606 খ্রিস্টাব্দে বড় ভাই রাজ্যবর্ধনের মৃত্যুর পর পনি বা ডান্ডি নামের এক আমাত্যের অনুরোধে মাত্র 16 বছর বয়সে এই হর্ষবর্ধন সিংহাসনে বসেন। ইনি ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা। সিংহাসনে বসেই ইনি নতুন বর্ষ বা অব্দ বা হর্ষব্দ বা হর্ষ সম্বৎ চালু করেন। এরপর রাজ্যবর্ধনের মৃত্যুর পর ইনি বিশাল সেনাবাহিনী নিয়ে নিজের বোন রাজ্যশ্রীকে উদ্ধারের জন্য বের হয়। এই সময় তাকে সাহায্য করেছিল কামরূপের রাজা ভাস্কর বর্মন। হর্ষবর্ধন বিন্ধ্য পর্বতের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে বোন রাজ্যশ্রীকে উদ্ধার করেন। এই সময় বাংলার রাজা শশাঙ্ক হর্ষবর্ধনকে দেখে কৌনজ ছেড়ে পালিয়ে যায়। কৌনজের সিংহাসন অর্থাৎ ভগ্নিপতির রাজ্য খালি পড়ে থাকার কারণে 612 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন নিজেকে কৌনজের সম্রাট ঘোষণা করে এবং শিলাদিত্য উপাধি ধারণ করে। এতে দুই রাজ্য থানেশ্বর ও কৌনজের শাসন ব্যবস্থা এক রাখার জন্য ইনি কৌনজকে রাজধানী ঘোষণা করেন। এরপর গৌড়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর গৌড়রাজ্যেও বিভিন্ন অঞ্চল হর্ষবর্ধন দখল করে নেয়। রবি কীর্তির লেখা আইহল প্রশস্তি থেকে জানা যায়, দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে শক্লোত্তর পথনাথ বলে উল্লেখ করেছেন। এরপর গোটা উত্তর ভারত জয়ের পর দক্ষিণ ভারতে দ্বিতীয় পুলকেশীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে হর্ষবর্ধন পরাজিত হয়ে যায়। তাই দক্ষিণ ভারত থেকে মুখ ফিরিয়ে চলে আসতে হয় তাকে। কিন্তু চলে আসার পরেও ইনি থেমে থাকেনি। এরপর ইনি পশ্চিম ভারতের বল্লভী রাজ্য আক্রমণ করেন এবং সেখানে রাজা ধ্রুবসেনকে পরাজিত করেন। পরে হর্ষবর্ধন তার নিজ কন্যার সঙ্গে এই ধ্রুবসেনের বিবাহ দিয়ে মিত্রতা স্থাপন করেন। হর্ষবর্ধন পঞ্চভারত অর্থাৎ থানেশ্বর, কৌনজ, মগধ, বাংলা ও উৎকল জয় করেছিল। এই কারণে হিয়েন সাংনিনাকে পঞ্চাভারতের আধিপতি বলেছেন। ইনি সংস্কৃতি ভাষায় অনেকগুলো নাটক রচনা করেন, যেমন নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। ইনার সভাকবি ছিল বাণভট্ট, যিনি কাদম্বিনী ও হর্ষচরিত রচনা করেন। এই সময় চীনা বৌদ্ধ তীর্থযাত্রী হিউয়েন সাং ইনার রাজসভায় এসেছিল। হর্ষবর্ধন তার জীবনকালে কৌনজ বা প্রয়াগরাজে অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনক্ষেত্র প্রতি 5 বছর অন্তর অন্তর ধর্মক্ষেত্র ও দানক্ষেত্র নামের একটি মেলার আয়োজন করেন। হর্ষবর্ধন নিজে শৈব ধর্মের হলেও তিনি বৌদ্ধ ধর্মকেও সম্মান করতেন। তাই বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য ইনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করে দিয়েছিলেন। জানা যায় ইনার সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন মহাস্থবির শিলভদ্র। ইনার আমলে 3 রকম কর ব্যবস্থা ছিল: ভাগ, হিরণ্য ও বালি। পরে 657 খ্রিস্টাব্দে এই মহান রাজা হর্ষবর্ধন পরলোক গমন করেন। এরপর দেখব প্রশ্ন 5 পুষ্যভূতি বংশের পতন কিভাবে হয়। জানা যায় রাজা হর্ষবর্ধনের একটি মেয়ে ছিল, যাকে বল্লভী রাজ্যের রাজা ধ্রুবসেনের সঙ্গে বিবাহ দেন। পরে 657 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মারা যান। হর্ষবর্ধনের কোনো উত্তরাধিকার অর্থাৎ পুত্র না থাকায় তার মন্ত্রী অরুণাসব সিংহাসন দখল করে নেয়। আর এভাবেই পুষ্যভূতি বংশের পতন হয়ে যায়। দেখো, পরবর্তী গুপ্ত যুগে অনেক আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল, তার মধ্যে আমরা পূর্ব পাঞ্জাবের পুষ্যভূতি বংশ আর বাংলার গৌড় রাজ্য সম্পর্কে জানব। এই অধ্যায় পুষ্যভূতি রাজবংশ সম্পর্কে জানলাম। পরের অধ্যায় বাংলার গৌড় বংশ সম্পর্কে জানব। আরেকটি কথা, তোমরা বেশিরভাগই শুধু ভিডিও দেখে চলে যাও, বাট তোমাদের অনুরোধ করব, যদি ভিডিওটি খারাপ লাগে তবে খারাপই লেখো, এতে আমরা আরও ভালো করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তবে ভালো লেখো, এতে আমরা অনেক উৎসাহ আর অনুপ্রেরণা পাব তোমাদের কাছে থেকে। আমাদেরকে একটা ভিডিও বানাতে বন্ধু অনেক পরিশ্রম করতে হয়, তাই তোমাদের ফ্রিতে দেওয়া একটা সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য।
তাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও বন্ধু, আর সঙ্গে কমেন্ট করে তোমার নামটি জানিও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে, আর সেখানেও তোমার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।